সাদিক এগ্রোর প্রতারণা, ক্রেতা আগ্রহ তৈরি করতে সামাজিক মাধ্যমে দেয়া হয় আজগুবি তথ্য। 15 লাখ টাকার ছাগল ও 1 কোটি গরু এখনো খামারে। শেরাটনের অবৈধ ভবন ভাঙতে আদালতের দোহাই দিচ্ছে সিটি কর্পোরেশন। আইনি লড়াইয়ে তাদের অবস্থান হতাশাজনক বলছেন রিটকারী আইনজীবী। কাল 2 দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে মোদি হাসিনা একান্ত বৈঠক, তিস্তা আর গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশা বিশেষজ্ঞদের। ত্যাগী ও তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। কাউন্সিল দেরি হলেও আন্দোলনে গতি আনতে দল পুনর্গঠন চলবে বলছেন নেতারা। এবং ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জ, নিরাপদ আশ্রয় খোঁজে লাখ লাখ মানুষ। মৌলভীবাজার ও হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত। সুপার 8-এর মিশনে কাল বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 17 বছরের রেকর্ড ভাঙতে মরিয়া টাইগাররা। রাতে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন কেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। 15 লাখ টাকার ছাগল আর 1 কোটি টাকার গরু নিয়ে এবারের ঈদে আলোচনায় সাদিক এগ্রো, যা ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঈদ পেরিয়ে যাওয়ার 3 দিন পর সরেজমিনে গিয়ে দেখা যায় 15 লাখ টাকার ছাগল আর 1 কোটি টাকার সেই গরু দুটি এখনো তার খামারে। প্রশ্ন উঠেছে, কোরবানির জন্য বিক্রি করা পণ্য ঈদের পরেও কিভাবে খামারে রয়ে গেল? তাহলে কি দাম বাড়াতেই এমন প্রতারণার আশ্রয় নেয় সাদিক এগ্রো? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। এটি সেই ছাগল যেটি 15 লাখ টাকায় বিক্রি করে ক্রেতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছিল সাদেক এগ্রো। প্রশ্ন হচ্ছে, কোরবানির জন্য বিক্রি করা ছাগল ঈদ পেরিয়ে যাওয়ার পরও কিভাবে খামারে? জবাবে সেই তরুণ ক্রেতা ইফাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন সাদেক এগ্রোর মালিক ইমরান আহমেদ। ও এমন কোন সেলিব্রিটি না যে ওকে দিয়ে আমি ছবি তুলে নিলে আমার ছাগলটা অনেক ভাইরাল হয়ে যাবে। যে ও আমাকে টাকা দিছে, অ্যাডভান্স নিয়েছে, ওর সঙ্গে আমার চ্যাটিং হয়েছে, যে ছাগলের টাকা কবে দিবে, কবে ডেলিভারি নেবে, এগুলো ডকুমেন্ট আছে না। কিন্তু সাদেক এগ্রোর থলের বেড়াল ফাঁস করলেন সেই তরুণ নিজেই। জানালেন, সাদেক এগ্রোর মালিক ইমরানের অনুরোধেই তিনি কেবল ছাগলটির সঙ্গে ছবি তুলেছেন। এটি তিনি কিনেন নেই কিংবা এর জন্য কোনো টাকা অগ্রিম দেন নেই। গিয়েছিলাম, সাদেক এগ্রো যিনি মালিক, একজন চিফ গেস্ট থাকে, তো উনি আমাকে বলে যে ইফাত, এটা যদি তুমি থাপ্পড় দাও আমার সুবিধা কোন জায়গায়, আমি তার কিনতেছি। তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার। এর আগে রাজধানীতে প্রাণী সম্পদ মেলায় একইভাবে 1 কোটি টাকার গরু বিক্রি করে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। কেন গরুটির দাম 1 কোটি টাকা তার ব্যাখ্যা দিতে গিয়ে বংশ পরিচয়ের মতো উদ্ভট বিষয়ে অবতারণা করেন খামার কর্তৃপক্ষ। সরজমিনে গিয়ে সেই গরুটিও খামারে অবিকৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে খামার কর্তৃপক্ষ বলছে, গরুটি উন্নত জাতের হওয়ায় তার দাম হাঁকানো হয় কোটি টাকা। আমার এই জায়গায় এখন কিছু গরু আছে, দেখা গেল যে দেশি গরুর ভিতরে দেখা গেল 700 কেজি, 750 কেজি, 800 কেজি। এটি মূলত মনে করেন 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা দামেরও আছে। আবার দেখা গেল অস্ট্রেলিয়ান গরু, ওইটা মনে করেন দেখা গেল যে 1 টন, 1100 কেজি, 1150 কেজি ওজন আছে। ওটির দাম আছে মনে করেন আপনার 8 লাখ, 9 লাখ। গরু ছাগলের এত উচ্চ দাম হাঁকিয়ে সাদেক এগ্রো নিজেকে হাইলাইটস এবং বাজার অস্থিতিশীল করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সামাজিক বৈষম্যের অভিযোগ তুলেছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। সময় বলে দিবে উনি কুখ্যাত হয়েছেন কিনা বিখ্যাত হয়েছেন এটা করে, কিন্তু উনি একটা শ্রেণী বৈষম্য তৈরি করে ফেলেছেন। এবং যারা সাধারণ মানুষ যারা কোরবানি দেয়, এটা সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষ এখানে অপমানিত হয়েছে, এখানে অফেন্ডেড ফিল করেছে। 2008 সালের প্রতিষ্ঠিত সাদেক এগ্রো এতদিন আলোচনায় না থাকলেও নিজের প্রতিষ্ঠানকে সামনে আনতে মালিক ইমরানের এমন প্রতারণা, যা দেশ জুড়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। অবৈধভাবে নির্মিত বনানীর শেরাটন ভবন ভাঙতে আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তবে আদালতের দোহাই দিয়ে মুখ বন্ধ করে বসে আছে সিটি কর্পোরেশন। সম্পদ বুঝে নেয়া আর আইনি লড়াইয়েও তাদের অবস্থান হতাশাজনক বলে জানিয়েছেন বিষয়টি নিয়ে রিট করা আইনজীবী ব্যারিস্টার সুমন। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মনে করে, ভবনটি তৈরিতে যে দুর্নীতি হয়েছে তার দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন। বাকিটা জানবো এম এ আজিমের রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাফুলতির সুযোগে অবৈধভাবে বোরাক রিয়েল এস্টেট নির্মিত এ শেরাটন ভবন ভাঙতেও এখন বাধার মুখে পড়তে হচ্ছে সিভিল এভিয়েশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে।
সিভিল এভিয়েশনের আবেদনের পর রাজউক ভবন ভাঙার পদক্ষেপ নিলেও আইনের আশ্রয় নেয় বোরাক, যা বছরের পর বছর ধরে টিকিয়ে রাখছে অবৈধ এ ভবনকে। নিচু হাইটে থাকার কথা তারা অনুমোদন ছাড়াই অনেকগুলো করেছে। এগুলো আমরা সার্ভে করে এগুলো আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছি, যেগুলোকে জন্য ভেঙে আমাদেরকে করে। তারা মৌখিকভাবে জানিয়েছে যে এটা সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত এবং সেই ধরনের কোনো তথ্য প্রমাণ রাজধানী কর্তৃপক্ষ সাবমিট করেনি, তবে আদালতে সাবমিট করেছে যে সিটি কর্পোরেশন থেকে। যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, মহামান্য আদালত সিটি কর্পোরেশন বা রাজুককে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আলোকে ব্যবস্থা হবে। মামলার দোহাই দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে সিটি কর্পোরেশনকেও। কথা বলতে রাজি নয় কোনো কর্মকর্তাই। আমি স্যারের সাথে কথা বললাম আর কি, এখন হচ্ছে আপনার এই বিষয়টা হচ্ছে আদালতে, তো আপনার এটা প্রক্রিয়াধীন বিচারাধীন বিষয় আছে। এখন স্যার বলতেছে যে এটা ছিল আদালতের বিষয়, এই বিষয়ে আমরা বক্তব্য এখন দেওয়ার সুযোগ নেই। মামলা নিষ্পত্তি বা দখল বুঝে নেয় যে অনাগ্রহী সিটি কর্পোরেশন, তা স্পষ্ট ভবনটি নিয়ে রিট করা এ আইনজীবীর বক্তব্যে। এত 20-22 বছর ধরে এইভাবে যদি পড়ে থাকে তাহলে তো এক সময় তো ওই যে যারা বোরাক রিয়েল এস্টেট, এটা পুরা জায়গাটাই তো খেয়ে ফেলবে। তো দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন নিজে তো কোনো তদবিরও করতেছে না, মনে হইতেছে যে সিটি কর্পোরেশনের দরকার নাই, লাগবে না। এগুলা এখন আমাদেরকে পাবলিক ইন্টারেস্টে আমরা যতটুকু পারি করে যাচ্ছি, দেখি যতদিন বাঁচি করে যাব। সিটি কর্পোরেশনের এমন অবস্থান অবশ্যই দুর্নীতির শামিল বলে দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এ কর্মকর্তার। আইনি প্রক্রিয়া যথাযথভাবে নিজের অবস্থানটা তুলে দিলে মোকাবেলা না করা, এটাই কিন্তু যে জিনিসটা ইঙ্গিত করে যে এই কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি যেটা করছে সেটার সাথে অংশীদার সিটি কর্পোরেশন নিজেও। এই দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে আমরা মনে করি। তবে উদ্দেশ্য ভিন্ন মনে হলেও আইনগত অধিকার দিয়েই এর সমাধান করতে হবে বলে মনে করেন দুদকের এ আইনজীবী। যদিও আপাত দৃষ্টিতে সেটাই মনে হয়, কিন্তু এটাকে আপনি বলতে পারবেন না দুর্নীতির মামলা বাধাগ্রস্ত করার জন্য। আইনি প্রক্রিয়া আসবে, উনি তার কথা বলবে, আমি আমার কথা বলবো, আদালত 2 পক্ষ 3 পক্ষে শুনে রায় দিবে। এটাই আসলে বিচারিক প্রক্রিয়া, এটা আপনি আমাকে সবাইকে মেনে নিতে হবে। গত বছরের 9 অক্টোবর ভবনটির 21 তলা থেকে 28 তলা পর্যন্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করে উচ্চ আদালত। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভবনের উপর স্থিতাদেশ দেয়া হয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চলতি মাসে দ্বিতীয়বারের মতো শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর দুদেশের সরকার প্রধানের বৈঠককে গুরুত্বের সহকারে দেখছেন কূটনীতিক বিশ্লেষকরা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আশার আলো না দেখলেও তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের ইচ্ছাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। মেয়াদ শেষের দিকে আশায় গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে ভাববার সময় এসে গেছে বলেও মত তাদের। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ভারতে মোদী সরকার গঠনের 15 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরটি 2 দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সফরে তিস্তা চুক্তি, মংলা বন্দর ব্যবস্থাপনা, বিদ্যুৎ, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিক বিশ্লেষকরা। তিস্তা প্রকল্প নিয়ে ভারত চীন 2 দেশের সহযোগিতার হাত প্রত্যাশা করছেন তারা। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের আগ্রহ, প্রকল্প বাস্তবায়ন নাকি চীনা অর্থায়ন ঠেকানো, এ নিয়ে সন্দেহ পোষণ করেন কেউ কেউ। কেবল ভারতের অর্থ সহযোগিতার আশায় বসে থাকা বোকামি হবে বলে মনে করছেন তারা। ভারতের কাছে এই প্রশ্ন আমরা করতেই পারি যে তোমরা কি চুক্তি আগে করে তারপরে আমাদের সহযোগিতা করবা নাকি না যেরকম আছে সেরকম সহযোগিতা করবে। সবাই বন্ধু, চীনও বন্ধু, ভারতও বন্ধু। বোঝাতে হবে যে এটা আমার প্রয়োজন, তুমি দিতে পারছো না, সুতরাং আমাকে অন্যের কাছ থেকে নিতে হচ্ছে, বা তুমি কিছু দাও ও কিছু দিক, এই সুযোগটা তো আমি করে দিচ্ছি। গঙ্গা চুক্তির আর বাকি মাত্র 1.5 বছর, তাই বিশ্লেষকদের আশা এ সফরে গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যদি নির্দেশনা দেন যে আমরা চাই একটা দীর্ঘমেয়াদী চুক্তি আবার সই হোক, সেটার জন্য তোমরা কাজ শুরু করো, তাহলে এটা আমার মনে হয় নির্দেশনা হিসেবে এটা কাজে লাগবে। তাদের দাবি ভারতীয়রা চাইবে না চীনাদের ফুটপ্রিন্ট বাংলাদেশে পড়ুক, তাই তিস্তা প্রকল্প নিয়ে এ সফর ফলপ্রসূ হতে পারে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে দুর্নীতিবাজ বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যে অভিযোগ সেক্ষেত্রে তাদের বক্তব্য না শুনে দুর্নীতি করেছে বলে তা বলা যাবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান এসব অভিযোগ অনুমান নির্ভর। বলেন যে সম্পদ তারা করেছে নিশ্চয়ই এর আয়ের উৎস আছে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী জয় যাদব। সম্প্রতি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অঢেল সম্পদের খবরে তোলপাড় দেশ জুড়ে। নানা মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। জোরে সোরে চলছে তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য 23 জুনের মধ্যে বেনজিরকে দুদকে হাজির হওয়ার জন্য বলাও হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তাদের এমন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন কিনা এমন প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন যে অভিযোগ উঠেছে তা অনুমান নির্ভর। নিশ্চয়ই তাদের আয়ের উৎস আছে, যা শুনতে হবে। আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক চলছে, কথাবার্তা চলছে। এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার সময় আসেনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বেনজির আহমেদ দীর্ঘদিন মিশনে ছিলেন। সেখান থেকে কত টাকা আয় করেছেন সেটি কেউ জানে না। যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তিনি এটা জবাব দিবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া সেটা সরকার নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ডিবির উপর কোনো চাপ নেই। তদন্ত সঠিক পথেই এগুচ্ছে। আর সীমান্তে গুলি হলে পাল্টা গুলি হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে মিয়ানমারকে। আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ভবিষ্যৎ বিবেচনায় ত্যাগী ও তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। আনুষ্ঠানিক কাউন্সিল হতে দেরি হলেও আন্দোলনের নতুন গতি আনতে দল পুনর্গঠন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান বিএনপি নেতারা। তারা বলছেন জনদাবিকে গুরুত্ব দিয়ে শিগগিরই আসবে রাজপথের কর্মসূচি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ব্যাপক জনভিত্তি থাকা সত্ত্বেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে ব্যর্থ হয়ে এবার নেতৃত্ব ঢেলে সাজাতে কাজ শুরু করেছে বিএনপি। ঈদের আগে একদিনেই ভেঙে দেওয়া হয় সারা দেশের বিভিন্ন মহানগর সহ সহযোগী অঙ্গ সংগঠনের 9টি কমিটি। কেন্দ্রীয় নেতৃত্বে রদবদল করে বিভিন্ন পদে পদায়ন করা হয় 45 নেতাকে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন ভবিষ্যৎ বিবেচনায় নিয়েই দল পুনর্গঠনে এমন সিদ্ধান্ত হাইকমান্ডের। জেনারেশন তো গ্যাপ করলে চলবে না। নদীতে যদি বাদ দেওয়া হয়, স্রোত আটকায় দেওয়া হয়, তাহলে কিন্তু শ্যাওলা পড়বে, নদীর গতিপথ কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রবীণদের যে বুদ্ধি দীপ্ত, তাদের যে অভিজ্ঞতা, সেটা কাজে লাগিয়ে একটি সমন্বয়ের মাধ্যমে আমি মনে করি যে এটা গতি বা বৃদ্ধি পাবে। আমি আশা করি নতুন নেত্রী যারা আছেন বা আগের যারা আছেন অভিজ্ঞ নেতৃত্ব সব মিলে একত্রে কাজ করলে এই সরকারকে যে কোনো সময় আমরা ওই সরকার যদি জনসমর্থন নাই, মূল ভিত্তি নেই সরকারের যে কোনো বিদায় দিতে পারবো। দল পুনর্গঠনের পাশাপাশি জনদাবির ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচি আসছে বলেও জানান বিএনপি নেতারা। বিএনপি তো জনগণের দল, আমাদের মূল শক্তি হচ্ছে জনগণ। তো জনগণের সমস্যাগুলো তো আমরা সামনে নিয়ে আসবোই। আমাদের আগামী যে কর্মসূচিগুলো আসবে অবশ্যই জনগণের এই সমস্যাগুলি সামনে আসবে। যে ত্যাগ স্বীকার করতে হবে আমরা করব, কিন্তু এই সরকারের পতন ঘটিয়ে আমরা দেশের মানুষের সব ধরনের অধিকার, সেটা মৌলিক অধিকার বলেন, সাংবিধানিক অধিকার বলেন, গণতান্ত্রিক অধিকার বলেন, ভোটের অধিকার বলেন,
সব অধিকারগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য। গঠনতন্ত্র অনুযায়ী হাইকমান্ডের নির্দেশে পুনর্গঠন প্রক্রিয়া চললেও আনুষ্ঠানিক কাউন্সিলেও দলের রদবদল আসতে পারে জানান বিএনপির এই নীতি নির্ধারক। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি এবং আমরা এই যে জেলাগুলোই যেভাবেই করার মধ্য দিয়েই আমরা হয়তো একটা কাউন্সিলের তারিখ নির্ধারণ করব, তারপর কাউন্সিলটা হবে। সেই কাউন্সিলে এখন যে রেনোভেশন, যে পুনর্গঠন মানে একটা রেনোভেশন হয়েছে, সেই কাউন্সিলে তো এই রেনোভেশন নাও থাকতে পারে। নেতৃত্বের রদবদল কোনো ব্যক্তির প্রয়োজন নয়, বরং দলের প্রয়োজনে বলেও দাবি এই নেতার। যেভাবেই নেন না কেন এটা দলের প্রয়োজনই হয়েছে, কোনো ব্যক্তির প্রয়োজনই হয় নাই। আর আমি গ্রুপ বলতে কোনো জিনিস বুঝি না, যারা হয়েছে তারা বাইরে থেকে হয় নাই, তারা বিএনপি করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 4 জেলায় ছড়িয়ে পড়েছে বন্যা। এতে এই অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 16 লাখ মানুষ। নতুন করে হবিগঞ্জের নবীগঞ্জে প্লাবিত হয়েছে 20টি গ্রাম। অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। মৌলভীবাজারে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। এদিকে তিস্তা ধরলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে থামছেই না বৃষ্টি। সড়কে হাঁটু থেকে কোমর পানি, তাই যানবাহনের পরিবর্তে সড়ক যাতায়াতে চলছে নৌকা। জেলার 10 উপজেলায় 1018টি গ্রামের প্রায় 70,000 মানুষ পানিবন্দী। এতে চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছেন প্রায় 20,000 মানুষ। সিলেট নগর সহ জেলার 13টি উপজেলায় পানিবন্দী হয়েছেন অন্তত 13 লাখ মানুষ। নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে প্লাবিত হয়েছে 23টি ওয়ার্ড। শুধু নগরেই পানিবন্দী 1.5 লাখ মানুষ। সড়ক জুড়ে পানি থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমার পালন গেছে, এরপরে আপনার মাল টাল যা আছে খেতা বালিশ এটা সবটা ভিজে গেছে। খানি বনি নাই, বাচ্চা অনেক দূর নিয়ে তৈছি আমরা। ভাই আমরা খুব ভীতি গেছে, তাদের বাচ্চা কাচ্চা এখন কই যাবো ভাই, বুঝছো নাকি? তো ওই পানি যেমন কোনো বাঁচতেছি ভাই। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ, গুয়ানঘাট, কানাইঘাট উপজেলা। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন, অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। জেলার প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম। মৌলভীবাজারে সড়ক উপচে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে বসতবাড়ি। পানি ঢুকে পড়ায় চরম বিপাকে দুর্গতরা। চুলা জ্বালাতে না পারায় অনাহারে দিন কাটছে অনেকের। জেলার 7টি উপজেলার 432টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। আমার বাড়িঘর ডুবাই লিছে, যে পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি। আমরা উঠতাম আমরা আলাদা বাড়িতে আইছি। গরু ডুবাল, রান্না উনতাম পারি না, খাইতাম উঠতাম পারি না, গরুর মাঝে পানি বেশি। জেলায় মনু নদীর পানি চাঁদনী পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার ও জুরি নদীর পানি 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে জেলায় খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্লাবিত হয়েছে 25টি গ্রাম। এতে পানিবন্দী হয়েছেন অন্তত 30,000 মানুষ। বন্যা আক্রারা ছুটছেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে। আমরা আসি খুব অসাধ্য, গরু বাছুর লইয়া, বকরি চকরি লইয়া আসি, মানুষ লইয়া। কিছু মানুষ আসছে আপনার স্কুল, আর কিছু মানুষ আছে বাড়ি ঘর। জিনিসপত্র অনেকটা নষ্ট হয়েছে, গরু উড়াত পানি গ্রাম আমরা উম্মর উপরে হচ্ছে। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে ধান, বাদাম ও বিভিন্ন ফসল সহ রাস্তাঘাট। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সৃষ্টি হয়েছে বিশুদ্ধ পানির সংকট। তিস্তা ধরলা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপরে ওঠায় কুড়িগ্রামেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সিলেটের বন্যা পরিস্থিতির বিষয়ে নিয়মিত খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, বন্যায় সিলেট অঞ্চলের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, তাই বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এই নির্দেশনা দেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ ধারণ করেছে সিলেটের বন্যা পরিস্থিতি। থমকে গেছে জনজীবন, দুর্ভোগে হাজারো পরিবার। পানিবন্দী রয়েছেন সিলেট মহানগরী এবং জেলার ১৩টি উপজেলায় অন্তত ১০ লাখ মানুষ। এমতাবস্থায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সিলেটে বন্যা পরিস্থিতির বিষয়ে নিয়মিত খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, নেতাকর্মীদের এরই মধ্যে দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজ খবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। এদেশে যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সহ ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠানের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা ১০ দফা কর্মসূচি গ্রহণ। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে বিএনপি বাংলাদেশের ক্ষতি করেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করতে চাইলেও ভারতের সঙ্গে বৈরিতা নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আওয়ামী লীগ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এবার মিনিস্টার গুগল টিভি টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। কাল ভোরে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 8 মিশন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শক্তির বিচারে এগিয়ে থাকা অজিদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে নাজমুল শান্তর দল। অন্যদিকে বাংলাদেশকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় বাংলাদেশ সময় ভোর 6:30টায় শুরু হবে ম্যাচটি। শিউলি রায়ের রিভিউ। দীর্ঘ প্রায় ১৭ বছর পর টি-20 বিশ্বকাপের সুপার 8-এর মঞ্চে বাংলাদেশ। এই মঞ্চে টাইগাররা খেলবে এমন বাজি ধরার লোক খুঁজে পাওয়া যেত না। কঠিন পথ পাড়ি দিয়ে সেরা 8-এ শান্তরা। প্রথম চ্যালেঞ্জ মাইটি অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে টপ অর্ডারের ব্যাটারদের রান খরা বেশ ভুগিয়েছে পুরো দলকে। এই দুশ্চিন্তায় ক্রমেই বেড়েছে। শান্ত, লিটন, তানজিন কেউই রানে নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে এই তিনজনকে রান করতে হবে, আর তা না হলে জয় পাওয়া কঠিন হবে। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহর উপর ভরসা টাইগারদের। টপ অর্ডার ভরসা দিতে পারলে লড়াকু স্কোর দাঁড় করানোর ভিত্তি পাওয়া যেত। বলারদের পারফরমেন্স চোখে পড়ার মতো। বাংলাদেশ সুপার 8-এ খেলছে পুরোপুরি বলারদের অবদানে। স্বল্প রানের পুঁজি দিয়ে লড়াই করে জয় এনে দিয়েছেন তাসকিন, মোস্তাফিজ, তানজিম, রিশাদরা। তবে সুপার 8 বলে তাদের সামনে এমন চ্যালেঞ্জটা আরো বেশি থাকবে। অস্ট্রেলিয়া রয়েছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে দাপটে জয় পেয়েছে অজিরা। ওয়ানার হেড স্টয়নিসার ছন্দে আছেন। বাংলাদেশকে পেলে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন অনেজ ওপেনার ওয়ানার। অন্যদিকে জাম্পার কামিজ হেজেলউড টাইগার টপ অর্ডারের মাথা ব্যথার কারণ হতে পারেন। তবে প্রতিপক্ষ সহজ হলেও টি-20 বলে সতর্ক মিচেল মার্সেল দল। শিউলি রায়, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। রাজধানীর যাত্রাবাড়িতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পশ্চিম মোমেনবাগের আড়াবাড়ি বটতলার এক বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শাহাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী।
বুধবার ভোরে যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় ঘটে ঘটনাটি। পশ্চিম মোমেনবাগের আরাবাড়ি বটতলার বাসা থেকে উদ্ধার করা হয় দম্পতির মরদেহ। নিহতরা হলেন জনতা ব্যাংকের সাবেক গাড়ি চালক শফিকুর রহমান ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন। এলাকাবাসী জানান, শফিকুর ফরিদা দম্পতি পশ্চিম মোমেনবাগের আরাবাড়ি বটতলায় নতুন একটি 4 তলা বাড়ি তৈরি করেছেন। তারা দোতলায় থাকতেন, তবে কে বা কারা ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে তাদের ধারণা নেই। আসলে উনি যে প্রকৃতির লোক ছিল, ওনার ব্যক্তিগত কোনো শত্রু আছে বলে আমার মনে হয় না। মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটে নাই, তো আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহত শফিকুরের একমাত্র ছেলে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক ইমন। পূর্ব শত্রুতা না থাকায় কাউকে সন্দেহ করতে পারছেন না তিনিও। এ সময় ছেলে তার বাবা মা হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান। যেই করছে সে খুব ক্ষোভের সাথে করেছে, বোঝা গেছে, কিন্তু আমি সেটা এখনো পর্যন্ত আমার মাথায় ক্যাচ করতে পারছি না যে এটা কি হতে পারে। শত্রুতা বলতে আমার এখানে কিছু। পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে বোঝা যাচ্ছে, তো এটা একটা ধারণা করতেছি যে এই মুহূর্তে এটা পূর্ব পরিকল্পিত। শুধুই চুরি বা ডাকাতির জন্য এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি না, যদিও বা সেটিও নিয়ে আমরা আগাচ্ছি। তদন্ত করলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি কারণে ঘটনা। তদন্ত শেষে বিস্তারিত বেরিয়ে আসবে বলে ধারণা করছেন তিনি। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। দক্ষতা ছাড়া বিদেশে কর্মী প্রেরণ কঠিন হয়ে পড়বে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করেন তিনি। প্রবাসী কর্মীদের উৎসাহিত করতে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এমনকি বেকারত্ব নিরসনে দক্ষ জনশক্তি গঠনে সকলকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। প্রায় 50টি টিটিসি রেডি হচ্ছে, এরপরে আরও প্রত্যেকটি উপজেলা পর্যায়ে টিটিসি হবে। স্কিল ওয়ার্কার ছাড়া, স্কিল জনশক্তি ছাড়া বিশ্বের বুকে মান মর্যাদা নেই, কোনো জায়গাতে নেই, দেশেও নেই, বিদেশেও নেই। দেখছেন সংবাদ সন্ধ্যা।